আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা বোটানির সপ্তম অধ্যায় অর্থাৎ নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কাণ্ড নিয়ে আলোচনা করব। এটা নিয়ে তোমাদের অনেকের অনেক সমস্যা আছে, অনেকে মনে রাখতে পারো না, অনেকে বোঝোই না বিষয়টা কি। তো আসলে আজকে টোটাল বিষয়টা আমি বুঝাই দিব। ফার্স্টেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফার্স্টেই আমি কাণ্ড বিষয়টা কি সেটা একটু বুঝাই দিই, এবং কাণ্ড বোঝার জন্য কোন কোন অংশ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সেই বিষয়টা একটু তোমাদের সাথে আলোচনা করি। তো আমাদের ফার্স্টে যে বিষয়টা বুঝতে হবে, কাণ্ডে কাণ্ড আসলে কেমন হতে পারে। কাণ্ড এটা মসৃণ হতে পারে, আবার রোমশ হতে পারে, ঠিক আছে, বা কাঁটাযুক্ত হতে পারে। তাহলে কাণ্ড এটা হতে পারে, মসৃণ, অথবা এটা হতে পারে কণ্টকিত। এই কথাটা ফার্স্টে মনে রাখো, তাহলে মসৃণও হয়, কণ্টকিতও হয়। আচ্ছা, এরপরে কাণ্ডটা হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে কাণ্ডটা হইতে পারে নিরেট, আবার কোনো ক্ষেত্রে কাণ্ড হইতে পারে দণ্ডাকার, আবার কোনো কোনো ক্ষেত্রে কাণ্ডটা হইতে পারে ফাফা। ওকে, তাহলে কাণ্ডটা অনেক সময় নিরেট হয়, অথবা অনেক সময় ফাফা হয়। হ্যাঁ, আবার কাণ্ডটা নর্মালি বেশিরভাগ সময় দণ্ডাকারই হয়, তাহলে কাণ্ডটা দণ্ডাকার, এরকম বৈশিষ্ট্য বলা যায়। এছাড়া কাণ্ডের কাণ্ডের যে জায়গাটা থেকে পাতা তৈরি হয়, দেখো এই চিত্রটা খেয়াল করলে একটু বুঝতে পারবা। এই জায়গাটা থেকে কি তৈরি হয়েছে ভাইয়া? পাতা তৈরি হয়েছে। তাহলে কাণ্ডের যে জায়গাটা থেকে পাতা তৈরি হয় সেই জায়গাটাকে বলা হয় নোড। ওকে, সো নোড বা পর্ব। তাহলে পর্ব মানে কি ভাইয়া? এই ওয়ার্ডটা একটু গুরুত্ব সহকারে মনে রাখো। তাহলে কাণ্ডে কি থাকে? কাণ্ডে থাকে নোড। আর নোড মানে কি? যে জায়গাটা থেকে পাতা তৈরি হয়। তাহলে যেখান থেকে পাতা তৈরি হয়, পাতা তৈরি হয়। তো তুমি সহজে বোঝার জন্য, সবসময় যে পাতাই তৈরি হবে বিষয়টা এমন না, তবে সহজে বোঝার জন্য তুমি যে কাজটা করতে পারো, পর্ব মানে সহজ বাংলায় বলা যায় কাণ্ডের যে গিরা, বাঁশের যে গিরা আছে না, কিছুক্ষণ পর পর একটা করে গিরা আছে, একটু পরে দেখাবো বাঁশ গাছের গিরা কোনটা। ওকে, তো এটাই হচ্ছে পর্ব। এবং এইখান থেকেও দেখো একটা পাতা বের হয়েছে, এই পর্ব থেকেও একটা পাতা বের হয়েছে। তাহলে এই দুইটা পর্বের মাঝখানের যে অঞ্চলটা, এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হয় মধ্য পর্ব, ঠিক আছে। যেমন এটা একটা পাতা, এটা একটা পাতা, এই দুটার মাঝখানের অঞ্চলটাকে বলা হয় ইন্টারনোড। ওকে, বা মধ্য পর্ব। তাহলে পর্ব এবং আরেকটা টপিক হচ্ছে মধ্য পর্ব। তাহলে মধ্য পর্ব মানে কি, বা যার আরেকটা নাম হচ্ছে ইন্টারনোড। তাহলে এটা দুইটা পর্বের মাঝের অঞ্চল। তাহলে দুইটি পর্বের পর্বের মাঝের অঞ্চল দুটি পর্বের মাঝের অঞ্চলটাকে বলা হচ্ছে ইন্টারনোড। ওকে, সো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, যে ভাইয়া কাণ্ড তো তোমরা চেনো। তো মাটির উপরে যেই কাষ্ঠল অংশটা, যে নিরেট অংশটা তোমরা দেখতে পাও, সেটা কি তোমরা জানো কাণ্ড। কিন্তু তোমরা কি এটা জানো, আমার কাছে একটা আলু এবং একটা আদা আছে, তোমরা কি জানো এই আলুটা এটাও একটা কাণ্ড, আবার এই আদাটা এটাও কিন্তু একটা কাণ্ড। কিন্তু এই কাণ্ডগুলা দেখো মাটির নিচে থাকে। তাহলে দেখো কাণ্ডটা কি হতে পারে? মাটির ওপরেও থাকতে পারে, আবার নিচেও থাকতে পারে। তো আসো কাণ্ডের বেশ কিছু প্রকারভেদ পড়বো, তাহলে তোমাদের কাছে বিষয়গুলো একদমই ইজি হয়ে যাবে। তোমরা পর্ব এবং পর্ব মধ্য এই বিষয়টা একটু খেয়াল রাখো, কারণ কাণ্ডের ক্ষেত্রে কিন্তু এই পর্ব এবং পর্ব মধ্য এই দুটা বিষয় কিন্তু থাকে আসলে। তো আসো, প্রথম যে কাণ্ডের প্রকারভেদ, কাণ্ড বিভিন্ন রকম হতে পারে। যেমন এক নাম্বার হতে পারে, এটা হতে পারে ফাফা কাণ্ড, এছাড়া আছে রাইজোম, এছাড়া আছে টিউবার, এছাড়া আছে স্টোলন, বা যার আরেকটা নাম হচ্ছে রানার। এছাড়া এছাড়া আছে বাল্ব। ওকে, সো এই কাণ্ডগুলো আমরা দেখতে পাই। তো আসো এক এক করে আমরা পড়ি। ফার্স্টে আমরা পড়বো ফাফা কাণ্ড। তাহলে ফাফা কাণ্ড কোনগুলা?
যে সকল কাণ্ড ফাঁপা থাকে। এখন এই যে এটা হচ্ছে একটা কাণ্ড, এটা হচ্ছে একটা বাঁশ গাছ, এটা হচ্ছে একটা বাঁশ। তাহলে বাঁশের মাঝখানে যে ফাঁপা থাকে এটা তোমরা প্রত্যেকেই জানো। বাঁশের মাঝখানের অঞ্চলটা যে ফাঁপা থাকে বা ফাঁকা থাকে এটা তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া বাঁশের কোন জায়গাটা ফাঁপা থাকে, তাহলে কি হবে ভাইয়া? তাহলে হবে দেখো, বাঁশের তাহলে যে জায়গাটা হচ্ছে গিরা, যেখান থেকে পাতা বের হয়, সেই জায়গাটাকে বলা হয় নোড। তাহলে এই যে এই অঞ্চলগুলো হচ্ছে নোড। এবং এই দুটা নোডের মাঝখানের অঞ্চলটাকে কি বলা হয়? ইন্টারনোড বা মধ্য পর্ব। তো ফাঁপা কাণ্ডের আসলে এই মধ্য পর্বটাই ফাঁপা থাকে। ওকে, তাহলে মধ্য পর্ব ফাঁপা, তাহলে মধ্য পর্ব ফাঁপা, এই কথাটা মনে রাখবা। ফাঁপা কাণ্ড মানে তো বুঝতেছই, মাঝখানে ফাঁপা থাকবে। তাহলে কোন অঞ্চলটা ফাঁপা থাকে? আসলে মধ্য পর্বটাই ফাঁপা থাকে। এবং এই ফাঁপা কাণ্ড এটা দেখা যায় পোয়েসি গোত্রের উদ্ভিদ গুলাতে। তাহলে পোয়েসি গোত্রের যত উদ্ভিদ আছে, পোয়েসি গোত্রের যে উদ্ভিদগুলা, যেমন ধান, ঘাস, ওকে, তাহলে পোয়েসি গোত্র বা যার আরেকটা নাম হচ্ছে ঘাস গোত্র। তাহলে ঘাস গোত্রের যত উদ্ভিদ আছে সকল উদ্ভিদে ফাঁপা কাণ্ডটা দেখা যায়, এই কথাটা মনে রাখো। এবং আরো একটা ফাঁপা কাণ্ডের গোত্র আছে যেটাকে বলা হচ্ছে সিপারেসি। এই সিপারেসি গোত্রের যে কাণ্ডটা সেটা 3 কোণ বিশিষ্ট হয়। তাহলে দেখো তো 3টা কোণ আছে না এখানে? তাহলে এই কথাটাও মনে রাখো ভাইয়া, 3 কোণ বিশিষ্ট কাণ্ড কাদের হয়? 3 কোণ বিশিষ্ট কাণ্ড কাদের আছে? 3 কোণ বিশিষ্ট কাণ্ড হচ্ছে সিপারেসি গোত্রের। সিপারেসি, ওকে, তাহলে সিপারেসি গোত্রের কাণ্ডটা 3টা কোণ বিশিষ্ট। এবং আরো একটা গোত্রের কথা মনে রাখো, গোত্রটার নাম হচ্ছে লামিয়েসি। তো লামিয়েসি এই গোত্রের কাণ্ডটা কত কত কোণ বিশিষ্ট? মনে রাখো 4 কোণ বিশিষ্ট। তাহলে 4 কোণ বিশিষ্ট কাণ্ড, ফাঁপা কাণ্ড দেখা যায় সিপারেসি। তাহলে দেখো তো এই চিত্রটা দেখলে আশা করি একটু ধারণা পাবা। এখানে এই যে একটা কোণ, এই যে আরো একটা কোণ দেখা যাচ্ছে, ওই পাশে একটা কোণ, পেছনে আরেকটা কোণ। তাহলে কয়টা কোণ? মানে 4টা কোণ আছে এখানে। ঠিক আছে, তাহলে 4টা কোণ বিশিষ্ট, এই কথাটা মনে রাখো। তাহলে কোন কোন উদ্ভিদ এখন থেকে আশা করি মনে থাকবে। যদি মনে না থাকে এইভাবে পড়তে পারো ভাইয়া। একটু খেয়াল করে দেখো, সিপারেসি মানে কি? সি, প্রথম অক্ষরটা হচ্ছে সি। এই সিটাকে আমি কি চাইলে এইভাবে লিখতে পারি, যেটা দেখতে 3-এর মতো। আবার লামিয়েসি, এল এর এই মাথাটা যদি কেটে দাও তাহলে দেখো এটা দেখতে 4-এর মতো হয়ে যাবে, তাই না? তাহলে 4 কোণ বিশিষ্ট কোনটা? লামিয়েসি। 3 কোণ বিশিষ্ট কোনটা? সিপারেসি। তাহলে আশা করি এখন থেকে আর ভুল হবে না। তাহলে 3 কোণ বিশিষ্ট সিপারেসি এবং 4 কোণ বিশিষ্ট লামিয়েসি। আচ্ছা, ফাঁপা কাণ্ড কোথায় দেখা যায়? পোয়েসি গোত্র বা ঘাস গোত্রের মধ্যে এই ফাঁপা কাণ্ডটা দেখা যায়। ঠিক আছে ভাইয়া, আসো পরের কাণ্ডে আমরা যাই। পরের কাণ্ডটা হচ্ছে রাইজোম। এখানে রাইস কথাটার অর্থ হচ্ছে মূল। রাইস কথাটার অর্থ হচ্ছে মূল। তো যে কাণ্ডটা দেখতে মূলের মতো, তাহলে মূল কোথায় থাকে? মাটির নিচে থাকে। তাহলে এই কাণ্ডটা অবশ্যই মাটির নিচে থাকবে, তাই না? তাহলে রাইজোম, এটা সম্পর্কে তোমার যে কথাটা মনে রাখতে হবে ভাইয়া, এটা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড। তাহলে রাইজোম কি? এটা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড। ভূনিম্নস্থ শুধু কাণ্ড না, এটাকে আমি বলতে পারি রূপান্তরিত হয়ে গেছে, তাই রূপান্তরিত কাণ্ড। এটাকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, রাইজোম সম্পর্কে আরো একটা কথা মনে রাখবা ভাইয়া। এই ভূনিম্নস্থ কাণ্ড, ঠিক আছে, ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ আরো আছে, তবে এই রাইজোম কেন এটাকে বলা হচ্ছে? তো রাইজোমের ক্ষেত্রে ভূনিম্নস্থ যে কাণ্ডটা সেটা আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়, ভূমি বরাবর বৃদ্ধি পায়। ওকে, মূলটা কোন দিকে বৃদ্ধি পায় বলো তো? নিচের দিকে এভাবে বৃদ্ধি পায় না? তো নিচের দিকে আসলে বৃদ্ধি পায় না রাইজোমের ক্ষেত্রে। এটা কোন দিকে বৃদ্ধি পায়? দেখো, আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে রাইজোম
এটা সম্পর্কে যে কথাটা মনে রাখবা, রাইজোম এটা আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়, আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়, আনুভূমিক বরাবর বরাবর বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, এই কথাটা মনে রাখো ভাইয়া। এবং রাইজোম সম্পর্কে আরো একটা কথা মনে রাখো, রাইজোমের উদাহরণ তো আদা, এবং আমার কাছে একটা আদা আছে, তবে আদাই খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে না পর্ব এবং পর্ব মধ্যগুলা। তোমাদের কাছে যদি কোনো আদা থাকে তোমরা একটু বোঝার চেষ্টা করবা, আমি তারপরে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ভাইয়া। আদাতে এখানে কোথায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না আসলে, বেশ কয়েকদিন আগের আদা তো আমার ব্যাগের মধ্যে ছিল, তো নষ্ট হয়ে গেছে। তারপরও এই অঞ্চলটা একটু খেয়াল করে দেখো, এই অঞ্চলটা, এইখানে একটা পর্ব, এই যে একটা পর্ব, আশা করি বুঝতে পারতেছো, না হলে না বুঝতে পারলে তোমরা নিজেরা দেখবা বুঝতে পারবা। এই পর্ব এবং পর্ব মধ্য দুইটা অঞ্চল কিন্তু খুবই স্পষ্টভাবে বোঝা যায় আদাতে। ঠিক আছে, তাহলে এই যে কোনটা পর্ব, এই যে এইখানে চিত্রতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পর্ব, এটা আরো একটা পর্ব, তাহলে দুইটা পর্বের মাঝখানের অঞ্চলটা কি, পর্ব মধ্য। তাহলে এখানে পর্ব, পর্ব ও পর্ব মধ্য, পর্ব মধ্য এটা খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট। ঠিক আছে, তাহলে রাইজোম সম্পর্কে তোমার যে কথাগুলো মনে রাখতে হবে, রাইজোম সম্পর্কে মনে রাখতে হবে এটা ভূনিম্নস্থ কাণ্ড। প্রথম কথা হচ্ছে এটা ভূনিম্নস্থ কাণ্ড, এবং ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যে এটা আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়। আর পর্ব, পর্ব মধ্য, এটা দেখলেই তুমি বুঝতে পারবা তার মানে কি, দুটাই স্পষ্ট। তাহলে এই তিনটা কথা মনে রাখবে রাইজোম সম্পর্কে। এবং রাইজোমের উদাহরণ কি ভাইয়া, একটা উদাহরণ তো আমরা জানলামই, রাইজোমের উদাহরণ হচ্ছে আদা, এবং আরো একটা উদাহরণ মনে রাখো, হলুদ। তাহলে এই দুইটা উদ্ভিদের মূলটা মাটির নিচে থাকে, আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়, এবং পর্ব ও পর্ব মধ্য খুবই স্পষ্ট। ঠিক আছে, তাহলে রাইজোমের পরে আমরা আরো একটা ভূনিম্নস্থ কাণ্ড দেখব, সেটা হচ্ছে টিউবার। ঠিক আছে, সো টিউবার আলুর ক্ষেত্রে যদি দেখো ভাইয়া, আলুর ক্ষেত্রে এই যে দেখো আলুতে ছোট ছোট চোখ দেখা যায়। দেখো আলুতে, আলু যদি তোমরা খেয়াল করে দেখো, আলুটা ছোট ছোট চোখ দেখা যায়, এবং এইখান থেকেই কিন্তু কুঁড়ি বের হয়, এবং কুঁড়িটা কিন্তু অযৌন জনন ঘটায়। তো এই আলুটা দেখতে কেমন দেখো তো, আলুটা দেখতে একটা স্ফীত অংশ, একটা মোটা অংশ, তাই না? রাইজোমটা কেমন ছিল, আদা হলুদ কি, আদা হলুদ কি মোটা অংশ, মোটা অংশ না, বা স্ফীত অংশ, স্ফীত অংশ না। কিন্তু আলু যেটা, আলুটা হচ্ছে একটা স্ফীত অংশ, তাহলে এটাও ভূনিম্নস্থ কাণ্ড, এবং ভূনিম্নস্থ কাণ্ডের স্ফীত অংশ। তাহলে টিউবার আসলে কি, টিউবার হচ্ছে ভাইয়া এটাও ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড। এবং ভূনিম্নস্থ কাণ্ডের, ভূনিম্নস্থ কাণ্ডের এটাও ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এবং এটার বিশেষত্ব কি, এটা হচ্ছে এটার কাণ্ডের গোড়ার স্ফীত অংশ। তাহলে তাহলে এটা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, এবং এটা হচ্ছে গোড়ার, গোড়ার স্ফীত অংশ, স্ফীত অংশ। তাহলে টিউবারের উদাহরণ কি, টিউবারের উদাহরণ আমরা বুঝতেই পারতেছি, টিউবার যেহেতু আলুটা যেহেতু স্ফীত অংশ, তাহলে এই স্ফীত অংশগুলাকে বলা হচ্ছে টিউবার। তাহলে এটার উদাহরণ হচ্ছে আলু, এটার উদাহরণ হচ্ছে ভাইয়া আলু। এবং আলুতে একটু আগে আমি চোখ দেখাইলাম, তাহলে দেখো এই যে এগুলো হচ্ছে চোখ, আর চোখ থেকে কি বের হয় দেখো তো ভাইয়া, এখান থেকেই মূলটা বের হয়, ওইখান থেকে চোখ থেকে আস্তে আস্তে মূলটা বের হয়, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, সো টিউবার গেল, টিউবারের পরের যে কাণ্ডটা সেটা হচ্ছে বাল্ব। তো বাল্বটাও, এটাও আসলে একটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এটাও ভূনিম্নস্থ, নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। তবে এটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের বা একদম গোড়ার দিকে খুবই ছোট্ট একটা অংশ। তাহলে বাল্ব কি ভাইয়া, বাল্ব হচ্ছে খুবই সংক্ষিপ্ত কাণ্ড। তাহলে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, তবে এটা খুবই সংক্ষিপ্ত কাণ্ড, এই কথাটাও মনে রাখো, এটা
খুবই খুবই সংক্ষিপ্ত কাণ্ড, সংক্ষিপ্ত কাণ্ড। এবং এই সংক্ষিপ্ত কাণ্ডের নিচের দিক থেকে বের হয় মূল। তাহলে এর নিচের দিক থেকে বের হয়, তাহলে এই ভূনিম্নস্থ কাণ্ডর সংক্ষিপ্ত অংশ, এবং কাণ্ডের নিচ থেকে, কাণ্ডের নিচের দিকে অস্থানিক মূল বের হয়, অস্থানিক মূল বের হয়। এই কথাটা ভাইয়া মনে রাখো। তাহলে এটার উদাহরণ হচ্ছে পেঁয়াজ আর রসুন। কিভাবে মনে রাখবা? সহজে মনে রাখার জন্য এভাবে পড়তে পারো, পেঁয়াজ এবং রসুন দেখতে দেখবা যে আগেকার দিনে যে বাল্বগুলা ব্যবহার করা হতো 25 ওয়াট বা 60 ওয়াট 100 ওয়াটের যে বাল্বগুলা, সেগুলোর মতো দেখতে। পেঁয়াজ এবং রসুন দেখতে কিসের মতো ভাইয়া? বাল্বের মতো দেখতে। এই কারণে এটা বাল্বের উদাহরণ, এভাবে পড়তে পারো। তো বাল্ব আসলে কি দেখো, এই যে পেঁয়াজের যে অংশটা আমরা খাই, যে অংশটা রসালো অংশ, সেটা হচ্ছে আসলে শল্কপত্র। এটাকে বলা হচ্ছে শল্কপত্র। যেই অংশটা আমরা খাই, শল্কপত্র। এবং এই শল্কপত্রের নিচের দিকে যে অংশটা আমরা ফেলে দিই, অর্থাৎ এই অংশটুকু আমি আরেকটু ভালো করে দেখাই অন্য কালার কালি দিয়ে। এই যে নিচের যে অংশটুকু আমরা ফেলে দিই, সেটাই আসলে কাণ্ড। তাহলে দেখো তো এই কাণ্ডটা অতি সংক্ষিপ্ত হয়ে গেছে না? তাহলে খুবই সংক্ষিপ্ত যে কাণ্ডটা, সেটাকেই বলা হচ্ছে বাল্ব। ঠিক আছে? সো বাল্বের উদাহরণটা কি ভাইয়া? বাল্বের উদাহরণটা মনে রাখো, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন, তাহলে পেঁয়াজ আর রসুন দেখতে 60 ওয়াটের বাল্বের মতো, এই কথাটা মনে রাখো। পরের কাণ্ডটা হচ্ছে কর্ম। এটাও ভূনিম্নস্থ কাণ্ড। তাহলে দেখো, ভূনিম্নস্থ কাণ্ড আমরা 4 নাম্বার কাণ্ডটা পড়তেছি। তাহলে ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যে কর্ম যেটা, সেটা আর ছোট হয় না, এটা হয় বৃহৎ। তাহলে বৃহদাকার ভূনিম্নস্থ কাণ্ডকে বলা হচ্ছে কর্ম। তাহলে কর্ম কি? কর্ম হচ্ছে বৃহদাকার ভূনিম্নস্থ কাণ্ড। নিম্নস্থ কাণ্ডকে বলা হচ্ছে কর্ম। আচ্ছা, তো এই কর্মে পর্বমধ্য, শল্কপত্র এগুলো সুন্দর মতো দেখা যায়। ঠিক আছে? তাহলে এইখানে পর্বমধ্য, শল্কপত্র, এরপরে কাক্ষিক মুকুল থাকে। ঠিক আছে ভাইয়া? তাহলে এই কথাগুলো মনে রাখো। এবং কর্মের উদাহরণ কি ভাইয়া? কর্মের উদাহরণ হচ্ছে ওল। তোমরা নিশ্চয়ই ওল দেখছো, এবং ওলটা এটা আসলে কর্মের উদাহরণ। তাহলে ওল, এই উদাহরণটা একটু মনে রাখো। এটা যদিও আবুল হাসান স্যারের বইয়ে নাই, অন্য একটা বই থেকে নেয়া এই ইনফরমেশনটা। এরপরে আসো আরো একটা, রানার, বা যার আরেকটা নাম হচ্ছে স্টোলন। তাহলে রানার কাণ্ড অথবা যার আরেকটা নাম হচ্ছে স্টোলন। তাহলে এই দুইটা নাম মনে রাখো। স্টোলনটা আসলে অন্য বইয়ে দেওয়া আছে, তবে আবুল হাসান স্যারের বইয়ে দেওয়া আছে রানার। এবং রানার এবং স্টোলন থেকে যদি উদাহরণটা মনে রাখতে চাও, রানের সাথে মনে রাখো থান। রানার থেকে মনে রাখো থান। তাহলে থানকুনি। তাহলে এটা সংক্ষেপে মনে রাখার জন্য এভাবে পড়তে পারো, রান থেকে মনে রাখো থান। আর থান মানে কি ভাইয়া? থান মানে হচ্ছে থানকুনি। তাহলে এই একটা উদাহরণই দেয়া আছে আবুল হাসান স্যারের বইয়ে। এর সাথে আরো একটা যদি এক্সট্রা উদাহরণ মনে রাখতে চাও, সেটা হচ্ছে স্ট্রবেরি। সো এইটা হচ্ছে রানারের উদাহরণ। তো রানার আসলে কি? রানার হচ্ছে অতি দুর্বল কাণ্ড। এটা মাটির উপরেই থাকে, এটা ভূনিম্নস্থ না, এটা মাটির উপরেই থাকে, তবে এটা অতি সংক্ষিপ্ত কাণ্ড। বুঝতে পেরেছো? তাহলে দুর্বল কাণ্ড, অতি সংক্ষিপ্ত বলতেছি আল্লাহ, ভূমির উপরে থাকে এবং অতি দুর্বল কাণ্ড। তাহলে ভূমির উপরে
অতি দুর্বল কাণ্ডকে বলা হচ্ছে রানার। তো এটার যে পর্ব, সেই পর্বের নিচের দিকে বা গোড়ার দিকে মূল বের হয় এবং পর্বের ওপরের দিকে পাতা বের হয়, এই কথাটা মনে রাখো। তাহলে এর যে পর্ব, এটার যে পর্ব ভাইয়া, সেই পর্বের নিচের দিকে মূল আর ওপরের দিকে পাতা বের হয়, এই কথাটা ভাইয়া তোমার মনে রাখতে হবে। নিচের দিকে মূল, ওপরের দিকে পাতা। সো তুমি যদি একটু চিত্রটা দেখো তাহলেই ভালো করে বুঝতে পারবা। চিত্রটা, এইটা হচ্ছে একটা রানারের উদাহরণ। তাহলে এই যে এটা হচ্ছে একটা স্ট্রবেরি গাছ, এই স্ট্রবেরি গাছের মূল এবং কাণ্ডের বা মূল এবং পাতার কেন্দ্রস্থলটা কোনটা? এইখান থেকে এই যে পাশের দিকে একটা অংশ বের হয়েছে, এটাই আসলে কাণ্ড। তাহলে ওপরের এগুলো তো পাতা, নিচের দিকে এটা হচ্ছে মূল। তো এই দুইটার সংযোগস্থল থেকে এইখানে যেই অংশটা বের হয়েছে বা যে ডালটা বের হয়েছে, সেটাই আসলে কাণ্ড। এবং এই কাণ্ডটা যাওয়ার পরে এই জায়গাটা হচ্ছে পর্বের নিচের দিকে মূল বের হয়, ওপরের দিকে বের হয় পাতা। ঠিক আছে, তাহলে এভাবে কাণ্ডটা আস্তে আস্তে সামনের দিকে আগায় এবং মূল পাতা বের হয় উপরে নিচে। ওকে, সো এই হচ্ছে রানারের উদাহরণ তো আমরা বললাম থানকুনি। ঠিক আছে, তাহলে আমরা বইয়ে যতগুলা কাণ্ড আছে সবগুলা নিয়ে কিন্তু পড়ে ফেলছি, কিন্তু আসলে কি এই কয়টায় কাণ্ডের উদাহরণ আছে? না। যদি আম গাছের কথা বলি, সেটি কিন্তু দেখো সবল কাণ্ড, সেটি কিন্তু মাটির উপরে থাকে, সেটা হচ্ছে আসল কাণ্ড, তাই না? তো সেই কাণ্ডগুলা নিয়ে আসলে আলোচনা করা নাই। বইয়ে যে কয়টা আলোচনা করা আছে এবং আদার্স বইয়ের ইনফরমেশন থেকে যে কয়টা কাণ্ড পাওয়া গেছে, সবগুলা নিয়ে আলোচনা করেছি আমি। এখানে ছোট্ট একটা কথা বলে দিই, একটু আগে যে আলুর যে কাণ্ডটা অর্থাৎ টিউবার সম্পর্কে আমরা পড়েছি, এইখানে একটা নোট লিখে নাও। সেটা হচ্ছে আলু হচ্ছে টিউবারের উদাহরণ, কিন্তু মিষ্টি আলু যদি বলা হয়, মিষ্টি আলু, এই মিষ্টি আলু কিন্তু আসলে কাণ্ড না। মিষ্টি আলু এটা কাণ্ড নয়, এটা হচ্ছে মূলের স্ফীত অংশ। তাহলে এই কথাটা ভাইয়া খুব গুরুত্ব সহকারে মনে রাখো, এটাকে বলা হচ্ছে মূলের স্ফীত অংশ। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই টপিকগুলা ভালো করে পড়ো ভাইয়া। যদি প্রশ্ন আসে এই টপিকগুলা থেকে আসবে, বা এই যা কিছু পড়াইছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এসিসি বলো অথবা অ্যাডমিশন বলো। তো এই টপিকগুলো পড়তে থাকো এবং সপ্তম অধ্যায়ের আরো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এবং যেগুলো কনফিউজিং ভালো করে বোঝো না, যেমন পাতা আছে, মূল আছে, তো সবগুলা টপিক নিয়ে ভিডিও চাও কিনা তোমরা কমেন্টে একটু জানাবা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।